হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আমরা 2-3 মিনিট একটু ওয়েট করি। 8টা 4 পর্যন্ত একটু ওয়েট করি, সবাই জয়েন হোক, দেন আমরা ক্লাসে চলে যাবো। আজকে আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস 2, ঠিক আছে? আমরা 2 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, 8টা 4 বাজে। আশা করি সবাই জয়েন হয়ে গেছেন। আমার মেবি ব্লুটুথটা কানেক্টেড না, দাঁড়ান ব্লুটুথ একটু কানেক্ট করে নিই। Dure, guarda, che tu sai che ti আচ্ছা, total calore. আচ্ছা, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই, আজকের ক্লাস। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করার পরে কিছু কাজ থাকে, ওগুলোকে অফ করে নিই। হাইড ভিডিও প্যানেল, ঠিক আছে। আচ্ছা, ইলাস্ট্রেটরে যদি যাই, এটা একটু সেভ করে নিই, Ctrl+S। এক জায়গায় সেভ হইলেই হবে, সমস্যা নেই। ওকে, এটা কেটে দিই, এটার দরকার নেই, এটার দরকার নেই, এটার দরকার নেই। আচ্ছা, মাইক তো মেবি অফ করে দিছি। আচ্ছা, আমি সবার মাইকটা অফ করে দিলাম পার্মানেন্টলি। কারো যদি কিছু বলা থাকে তাহলে চ্যাট বক্সে বলবেন, ঠিক আছে? ওকে, আমি একটু মডিউলটা ওপেন করে নিই। আচ্ছা, আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস 1 তো গেল। আজকে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস 2। এটা ইলাস্ট্রেটর বেসিক কিছু টুল থাকে, সেই টুলগুলোর ব্যাপারে আর কি। ওকে, যার মধ্যে ম্যাক্সিমামই আমাদের তেমন কোনো কাজে আসে না। আমাদের হাতে গোনা 2-4টা কিছু কিছু জিনিস আমাদের লাগে, এরপর আর আমাদের আর কাজে আসে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটা কি? একটু ওপেন করে দেখি তো।
এটা কি আবার? ও, ক্যারট কোডের। ওকে, আচ্ছা এটা কেটে দিই। ওকে, আমরা ইলাস্ট্রেটর যখন ডকুমেন্ট দিব, ফাইল থেকে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা মেইনলি এখান থেকে আর্টবোর্ডের নাম্বারটা বাড়াইতে কমাইতে পারি, ফার্স্ট ক্লাসে আপনারা জানেন, দেখছিলেন। তো আমরা যখন হচ্ছে ওয়েবের জন্য কোনো ভার্সনে কোনো ডিজাইন করবো, ওয়েব ভার্সনে কোনো ডিজাইন করবো, সেই ক্ষেত্রে আমাদের কালার মোড হবে 8 GB, রেজলিউশন হবে 72। এটা আপনার মাথায় আছে। অ্যান্ড ডকুমেন্ট সেট আপটা হবে পিক্সেলে। আর প্রিন্টের জন্য হইলে কি, আপনার নিতে হবে ইঞ্চিতে, তাই তো? আপনি ইঞ্চিতে নেবেন, এবার আপনি যেই সাইজ নিয়ে কাজ করেন। আর কালার মোড হবে CMYK। যদি ব্লিডের প্রয়োজন হয় তাহলে ব্লিড এরিয়া দিবেন। যাই হোক, আমরা হচ্ছে ওয়েবে যদি যাই, ওয়েব থেকে আমি ওয়েবলার একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? ওয়েবলার একটা আর্টবোর্ড নিলাম। এই হলো আমাদের ডকুমেন্ট। আশা করি আপনাদের ইলাস্ট্রেটর এইভাবেই সেট আপ করা, যে এই পাশে অ্যাডভান্স মোডে আছে, টুলবার গুলো অ্যাডভান্স মোডে আছে, অ্যান্ড আপনাদের বাকি প্যানেল গুলো হচ্ছে এইভাবে সাজানো আছে। তাহলে কাজ করতে গেলে আপনার অ্যাকচুয়ালি ইজি হবে বিষয়গুলো বুঝতে। তো আমাদের মডিউল অনুযায়ী আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে ক্লাসটা শুরু হবে হচ্ছে লাইন সেগমেন্ট টুল দিয়ে। লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে, আপনি যখন লেফট সাইডের টুলবারটাতে যাবেন, টুলবার দিকে নিচের দিকে আসলে দেখবেন একটা লাইনের আইকন আছে। এটাই হচ্ছে মূলত লাইন সেগমেন্ট টুল। আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি যখন হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করবেন, তখন দেখবেন একটা লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা লাইন তৈরি হচ্ছে। আবার আপনি যদি যেই দিকে নেন, আপনার যেই দিকে নেন, কিছুটা পলিগনাল লেসু টুলের মতন, পলিগনাল লেসু টুল তো সিলেক্ট করে, আর এটা হচ্ছে লাইন। ওকে, কিন্তু আমাদের এই লাইন টুলটা দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? ইজি বিষয়, আমি তো পেন টুল দিয়ে সিম্পলি লাইন নিতে পারি। ইভেন আমি কিন্তু এই লাইনটাকে হচ্ছে মডিফাইও করতে পারি, বা পাথটাকে মডিফাই করতে পারি। লাইন সেগমেন্ট টুলকে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না। লাইন সেগমেন্ট টুলটা আপনার ইয়া থাকবে, একদম স্ট্রেট লাইন থাকবে, ঠিক আছে? ধরেন আপনি লাইন সেগমেন্ট টুলটা ক্লিক করে ড্র্যাগ করলেন, ছেড়ে দিলে আবার কিন্তু হবে না। আপনি যদি সিঙ্গেল একটা ক্লিক করেন তাহলে এরকম পপ আপ চলে আসবে। আপনি লেন্থ দিয়ে দিলেন তাহলে লেন্থ কাউন্ট হবে। কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোনো কাজে আসতেছে না, লাইন সেগমেন্ট টুলটা। লাইন সেগমেন্ট টুলের মধ্যে আমরা যেটা করি, ধরেন আপনি যদি ক্লিক করে শিফট প্রেস করে যদি একটু নিচের দিকে উপর দিকে নিতে যান, দেখবেন যেটা অ্যাঙ্গেল ওয়াইজ, একটা ফিক্সড অ্যাঙ্গেল ওয়াইজ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একদম ফিক্সড। এটা ধরেন 270 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে 45, 0, 180 ডিগ্রি। তো এখানে ডিগ্রি ওয়াইজ এটা চেঞ্জ হচ্ছে। ওকে, ডিগ্রি ওয়াইজ চেঞ্জ তো আমাদের পেন টুলও হয়, সো আমাদের লাইন সেগমেন্ট টুলটা কোনো দরকার পড়ে না। এরপরে যেটা আছে আর্ক টুল। আর্ক টুলটা মেইনলি হচ্ছে সেম পাথ কার্ভ করলে যেরকম হবে, সেম সেম। তা আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন তখন এই লাইনটা আর্ক হবে, এই লাইনটা বাঁকা হবে। আবার এখান থেকে ক্লিক করে যদি আপনি যদি ইয়া করে নেন, এটা হচ্ছে আপনি যদি আপ এবং ডাউনেরও ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার এটা ইয়া হবে। আচ্ছা আমি একটু আবার নেই, আমার এটা ইয়া হয়ে গেছে। হুম, ধরেন আমি এখানে একটা নিলাম, নেওয়ার পরে অল্ট বাটন প্রেস করে যদি নেই, আমি এখানে চাইলে এরকম ভাবে দুইটা লাইন দিয়ে ইয়া করতে পারি। আর্ক টুলটা আমাদের তেমন ইয়াতে আসে না, রিজন হচ্ছে আমরা তো পেন টুল দিয়ে মেইনলি হচ্ছে আর্কটা বানাইতে পারি, তাই না? আর্ক মিনস হচ্ছে এই কার্ভটা তো আমরা বানাইতে পারি। তো আমাদের আর্ক টুলও স্পেসিফিক ভাবে লাগে না। তবে আর্ক টুল দিয়ে কিছু সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, ডিজাইন একটু হেল্প হয় আর কি, কিন্তু তারপরেও অতটা প্রয়োজন পড়ে না। এরপর যেটা স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা মূলত হচ্ছে কোনো কার্টুনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো যদি এক্সট্রা টেক্সচার বা এক্সট্রা কোনো ইফেক্ট দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন এইখানে যে আপনার শামুকের খোলসের মতন যে ইয়াটা হয়েছে, এটা চাইলে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। আপনি যদি আপ অ্যারো ক্লিক করেন দেখবেন ভিতরে আপনার পয়েন্টটা বাড়তেছে, অ্যাঙ্কর পয়েন্ট বাড়তেছে। আপনি যদি ডাউন অ্যারো ক্লিক করেন পয়েন্টটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে? এই টুলটাও তেমন আমাদের কোনো একটা কাজে আসে না, তেমন কিছু একটা কাজে আসে না। খুবই রেয়ার কেস যদি আপনার কোনো ডিজাইনের মধ্যে এই ধরনের ডিজাইন অ্যাড করতে হয়। ম্যাক্সিমাম টাইম আমরা হচ্ছে ফ্রি পিক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভেক্টর ডাউনলোড করে ইউজ করে ফেলি। আমরা নিজেরা এটার মধ্যে সময় নষ্ট কখনোই করি না। এরপরের যে অপশনটা থাকে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা আমাদের অবশ্যই কাজের।
অনেক কাজের জিনিস, কিন্তু রেক্টেঙ্গুলার গ্রিড টুল না। এখন রেক্টেঙ্গুলার গ্রিড টুলের মধ্যে আপনি শিফট প্রেস করে দেখবেন এক্সাক্ট স্কোয়ার হচ্ছে, আর ছেড়ে দিলে এটা নিজের ইচ্ছা মতন সাইজ নিবে। শিফট প্রেস করলেই এক্সাক্ট স্কোয়ার। তো আমি এক্সাক্ট স্কোয়ার নিলাম, ঠিক আছে। এক্সাক্ট স্কোয়ার নেওয়ার পরে এখানে কতগুলো বক্স আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 1 2 3 4 5 6, এখানে টোটাল ছয়টা ছয়টা, এই পাশে ছয়টা, উপর থেকে ছয়টা, নিচের দিকে ছয়টা, ছয়টা ছয়টা করে আছে, ছয়টা রো আছে, ছয়টা কলাম আছে, সোজা কথা। কিন্তু এখন আমার 10টা নিতে গেলে আমি কি করব? এটাতে সিঙ্গেল ক্লিক করলে আমি এখানে বলে দিতে পারি যে আমার নাম্বার অফ রো লাগবে হচ্ছে ধরেন 10টা বা 9টা, যেহেতু লাইন 9টা, এটাও লাগবে 9টা। যখন আপনি ওকে দিবেন তখন দেখেন এখানে 10টা 10টা করে বক্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এত ক্যালকুলেশন, অথবা এটা আপনি ক্লিক করে যদি আপ এরো, ডাউন এরো বা লেফট এরো এগুলো দিয়ে বাড়াইতে কমাইতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো আমাদের জন্য একটু সময় সাপেক্ষ, ভেজালের কাজ। আমরা নর্মালি আমাদের যে রেক্টেঙ্গুলার টুল আছে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা রেক্টেঙ্গুলার নিতে পারি। আমরা সোজা চলে যাব অবজেক্ট, পাথ, পাথ, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডে। স্প্লিট ইনটু গ্রিডে গেলে এই যে আমাদের কাছে যে মেনুটা আসলো, এখানের মধ্যে আপনি যদি 10টা বক্স লিখে দেন, রো 10টা, কলামও 10টা, প্রিভিউ দেন, দেখেন এক ক্লিকে আমাদের হয়ে গেল। এন্ড আমাদের গণারও দরকার নেই, কারণ আমরা বলেই দিছি। এখানে যেমন আমাদের লাইন গণে দিতে হয়েছে, একটা কম দিতে হয়েছে, এখানে কিন্তু আমরা লাইন টাইন গণি নেই। আমরা হচ্ছে আমাদের কয়টা করে রো লাগবে, কয়টা করে কলাম লাগবে সেটা বলে দিছি, 10টা 10টা বলে দিছি, সে অটোমেটিক কমান্ড নিয়ে নিছে। সো এইটা আমাদের জন্য বেশি ইজি। সো এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটাও তাহলে আমাদের কোনোদিনও কাজে আসে না। এখন এইখানের মধ্যে আপ এরো দিলে এটার কি হয়, রো বাড়তে থাকে, ডাউন এরো দিলে রো কমতে থাকে। আপনি চাইলে একদম কমায় ফেলতে পারবেন, ঠিক আছে। এবার আপনি যদি লেফট অ্যারো দেন, সরি রাইট অ্যারো দেন, তাহলে আপনার কি কলাম বাড়বে। লেফট অ্যারো দিলে আপনার কলাম কমবে। এই গনে গনে করাটা সবার জন্য একটু ঝামেলার। তো আমরা নর্মালি একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে কই যাব, আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। দেন এখানে আপনি আপনার মন ইচ্ছা মতন যা লাগে তা লিখে দেন, 8 8, জাস্ট প্রিভিউ দিয়ে দেন, ওকে, হয়ে গেল। এন্ড এখানে আর একটা প্লাস পয়েন্ট আছে। ধরেন আমি এই যে রেক্টাঙ্গেল গ্রিড টুলের মধ্যে ফিল গ্রিড বা কোনো কিন্তু এখানে কিন্তু গ্যাপ দেওয়ার কোনো অপশন নাই, যে আমি বক্সগুলোর মাঝখানে কিছু গ্যাপ দিতে চাচ্ছি, যেটা আমরা গাটার বলি, এই গাটার দেওয়ার কোনো অপশন নাই। তো এটার আমরা কি করতে পারি, ধরেন এই যে আমি রেক্টাঙ্গুলার টুলটা নিলাম, একটু একটু উপরে নিয়ে নিই, জুম করে নিই। এই যে আমার এখানে একটা রেক্টেঙ্গুলার আছে, শেপ আছে। আমি অবজেক্ট থেকে পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব। এইখানে আপনি ধরেন যে 6টা 6টা নিবেন, ঠিক আছে, প্রিভিউ অন করে দেন, 6টা 6টা হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই প্রত্যেকটা বক্সের মাঝখানে সমান সমান গ্যাপ থাকবে, একটু গ্যাপ বা জানালার মতন কিছু একটা আইকন শেপ বানাতে যাচ্ছেন, এখানে দেখেন গাটার নামে একটা অপশন আছে। এখানে আপনি 20 পিক্সেল দেন, প্রিভিউ দেন, দেখেন এই যে এখানে গ্যাপ তৈরি হইলো। আবার এইখানে আপনি 20 দেন পাশাপাশি, ওকে দেন, দেখেন এখানের মধ্যে একটু গ্যাপ গ্যাপ তৈরি হয়েছে। আমি যদি এটাতে কালার দেই, এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু আপনি ইয়াতে পাবেন না, রেক্টেঙ্গুলার গ্রিড টুলে পাবেন না, ঠিক আছে। এই হচ্ছে আপনার আহ এই জন্যই আর কি আমাদের হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুলে কোনো কাজ থাকে না। আমরা মূলত একটা রেক্টেঙ্গুলার শেপ নিই, শেপটাকে আমরা হচ্ছে আমাদের মতন করে কাস্টমাইজ করে নিই। ওকে, এই গেল আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এটাও বাদ। এরপরে আসে হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল হচ্ছে সার্কেল, এইটা মোটামুটি কাজে আসে। এটা কাজে আসে কিভাবে, সাপোজ ধরেন আমার এইখানের মধ্যে পাঞ্জাবির মধ্যে যে ডিজাইনগুলো থাকে, ওই ডিজাইনগুলো করার জন্য এই জিনিসটা কাজে আসে। এখন আপনি যদি আপ অ্যারো দেন, সার্কেল বাড়বে, ডাউন অ্যারো দিলে সার্কেল কমবে, ভেতরের সার্কেলগুলো কমবে। আপনি যদি রাইট অ্যারো ক্লিক করেন, এই লাইনগুলো বাড়বে, লেফট অ্যারো ক্লিক করে এই লাইনগুলো কমবে। এগুলো হচ্ছে মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে এই জিনিসটা, কম বেশি। তবে এইটাও কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ ভাবে নিতে পারি, আমরা বানায় নিতে পারি এটা, ঠিক আছে। কিভাবে, আমরা একটা যদি রেক্টেঙ্গুলার সার্কেল নেই, আচ্ছা রেক্টেঙ্গুলার তো সার্কেল, আমরা যে একটা সার্কেল নেই, বাই তো এটার আগে কালার দিয়ে নিই, কালার না দিলে আপনি হারায় ফেলবেন। কালার দিয়ে নিলাম, এই যে একটা সার্কেল নিলাম, আমি অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। এবার আমার কতটুকু দরকার, আমি কমায় নিলাম, ঠিক আছে।
35, ওকে, কন্ট্রোল, আচ্ছা, ঠিক আছে। অথবা আমি ধরেন অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাতে যাই, একদম কমা ছোট্ট একটা নিই, একদম ছোট, ধরেন যে হচ্ছে 200 নিলাম, 200 - 200 করলাম, সাইজটাকে ছোট করে দিলাম, ওকে দিলাম। এবার এই দুইটাকে ধরে আমি এডিট থেকে, সরি অবজেক্ট থেকে ব্লেন্ড 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 ব্লেন্ড, এডিট থেকে, এডিট থেকে ব্লেন্ডের অপশন করি, এই যে ব্লেন্ড, ব্লেন্ডে যাব, ব্লেন্ড অপশন, এখানে স্মুথ কালার জায়গায় স্পেসিফাইড স্টেপ দেই, আমরা ধরেন 10টা 15টা, 15টা নিলাম, ওকে দেই। অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, এন্ড আমরা মেকে দিব। দেখেন আমাদের অলরেডি কিন্তু সার্কেল কমান্ড অনুযায়ী হয়ে গেছে। আমরা চাইলে কমায় নিতে পারতাম, সমস্যা ছিল না। কন্ট্রোল Z দিয়ে দেন, আবার অবজেক্টে যান, ব্লেন্ডে যান, ব্লেন্ড অপশনে যান, এখান থেকে আপনি 10টা করে দেন, ওকে দেন, অবজেক্ট থেকে ব্লেন্ড, দেন হচ্ছে মেক, আপনার ব্লেন্ড হয়ে গেল। এবার লাইনের যে বিষয়টা, আপনি নর্মালি পেন টুলে যান, একটা লাইন নেন, লাইন নিছেন, এবার এটা সেন্টার অ্যালাইন করে দেন, অ্যালাইনমেন্টও ডান। অ্যালাইনমেন্টের বিষয়টা আবার আসবো, সমস্যা নেই, অ্যালাইনমেন্টের আলাদা ক্লাসও আছে আপনাদের। এখন এইটায় যদি আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে যদি আমি রোটেট দেই, কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রোটেট করব, ধরেন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করব, বা 25 করব, ওকে, কপি দেন। এবার কন্ট্রোল D প্রেস করতে থাকেন, দেখেন এটা অটোমেটিক ইয়া হয়ে গেছে, কপি হয়ে গেছে। তো ঘুরে ফিরে তো আমাদের একই হইলো। দিন শেষে আমাদের এখানে বাড়তি যে লাইনগুলো আছে, এই যে বাড়তি লাইনগুলো আমাদের থাকবে না, এটাতে বাড়তি লাইন নাই, এতটুকুই পার্থক্য। কিন্তু আপনার তো এই এই যে এটা যে বানাইছেন এটাই তো থাকবে না, কারণ ডিজাইন তো আপনার ভিতরে ভিতরে হবে, ভিতরে ভিতরে হয়ে গেলে তো আপনার অ্যাকচুয়ালি আর ইয়ার দরকার নাই, এই লাইনগুলো তো আলটিমেটলি লাস্ট মোমেন্টে ডিলিট হয়ে যাবে। তো আমরা চাই নিজেদের কাস্টমাইজ করে আমরা এটা বানাইতে পারি। এই হলো গিয়ে পোলার গ্রিড টুল। অ্যান্ড পোলার গ্রিড টুল দিয়ে আমরা মূলত এই কাজগুলো করতে পারি। ধরেন যে মান্ডালা লিখে সার্চ দিই, এই টাইপের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমরা মূলত পোলার গ্রিড টুল দিয়ে বানাইতে পারি, ঠিক আছে। এই হচ্ছে পোলার গ্রিড টুলের কাজ, এছাড়া তো এমন কোনো কাজ পোলার গ্রিড টুলের নাই। একটু কোর্স মডেলের দিকে আগাই, যদি কোর্স মডেলটা একটু দেখে আসি যে কি অবস্থা। আমরা কি কি দেখলাম, আমরা লাইন সেগমেন্ট টুল দেখলাম, আমরা আর্ক টুল দেখলাম, আমরা স্পাইরাল টুল দেখলাম, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল দেখলাম নর্মালি, ঠিক আছে। এই জিনিসগুলো অবাক করার বিষয় হচ্ছে, এই জিনিসগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না। তবে এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুলের মধ্যে যেটা বোঝার বিষয় ছিল, যে আমাদের আহ, বিভিন্ন কিছুর কাজের ক্ষেত্রে আমাদের গ্রিড লাইন টানতে হয়, সো গ্রিড লাইনের জন্য এটা ঠিক আছে। বা লোগো ডিজাইন করতে গেলে গ্রিড টুলের দরকার, তখন হচ্ছে আমরা অবজেক্ট থেকে অফসেট পাথ থেকে করতে পারি আর কি, অবজেক্ট পাথ অফসেট পাথ থেকে এটা করতে পারি, বা স্প্লিট ইনটু গ্রিড। আর এই যে পোলার গ্রিড টুলের মধ্যে আমি যে হচ্ছে অবজেক্ট থেকে যে পাতে গিয়ে যে আমি যে অফসেট পাতে গেলাম, এটা কখন লাগে জানেন, যখন আপনার বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন লাগবে, তখন আপনারা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অফসেট পাতের কাজটা একটু কোন জায়গায় আছে। আচ্ছা, এইবার আসি শার্প টুলে। এখন শার্পার টুল, শার্পার টুলের আগে একটু পেন্সিল টুলটা বুঝে নিই। পেন্সিল টুল, পেন্সিল টুলটা হচ্ছে আমরা নর্মালি যেরকম পেন্সিল ইউজ করি, ফটোশপে যেরকম করে আসছি, ইলাস্ট্রেটরও সেম সেম। পেন্সিল টুলটা কোথায় পাবেন, নিচের দিকে আসলে আহ, আপনি যখন হচ্ছে এই যে একটা সার্কেলের মধ্যে সাইডে একটা স্টিকের মতন আছে, ঠিক এটার পাশে যখন আপনি হচ্ছে রাইট ক্লিক করবেন আর কি, এটাতে রাইট ক্লিক করবেন, তখনই আপনি নিচের দিকে পেন্সিল টুলটা পাবেন। পেন্সিল টুলের কাজ কি, পেন্সিল টুল হচ্ছে আপনি জাস্ট নিজের মতন করে আঁকাআঁকি করেন, এটা একটা পাথ ক্রিয়েট করবে, ফ্রিডম পেন টুলের মতন, কিন্তু এটাতে ম্যাগনেটিক কোনো ফিচার নাই। আমরা যেমন ফটোশপে ফ্রিডম পেন টুলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিচার পাইছিলাম, কিন্তু ইলাস্ট্রেটরে ম্যাগনেটিক কোনো ফিচার অ্যাকচুয়ালি নাই। এখন এই পেন্সিল টুলটা কাদের বেশি কাজে লাগে, এই পেন্সিল টুলটা যারা হচ্ছে স্কেচ আর্ট করে, ভেক্টর আর্ট করে, তাদের হচ্ছে বেশি লাগে। যদি আমি দেখাই ভেক্টর, ভেক্টর ড্রয়িং যদি দেখাই, ধরেন এই ডিজাইনগুলো, তারপরে এই ডিজাইন, তারপরে এই ধরনের ইলাস্ট্রেশন যারা করে তাদের হচ্ছে লাগে। যেমন এই যে এটা একটা ইলাস্ট্রেশন, এটা চুলটা খেয়াল করেন, এখানে চুলের মধ্যে কিন্তু পেন্সিল টুল দিয়েই সে হচ্ছে ইয়া করছে, পেন্সিল টুল ব্রাশ টুল এগুলো দিয়ে কিন্তু সে মূলত তার এই হেয়ারের যে ইয়াটা
টেক্সচারটা এটা বানাইছে, না হলে সিঙ্গেল সিঙ্গেল শেপ ক্রিয়েট করে এটা বানানো অনেক টাফ একটা বিষয়। ওকে, তারপরে যে এখানে আছে এটা একটা ভেক্টর, এগুলো হচ্ছে ইয়া দিয়ে করা, পেন্সিল টুল দিয়ে করা। এই যে যেমন এখানে আইব্রোটা যেটা আছে এটার মধ্যে যে ইয়াগুলো এগুলো পেন্সিল টুল দিয়ে করা যায়। যদি আপনি গ্রাফিক ট্যাবলেট ইউজ করেন সেই ক্ষেত্রে এটা আপনার ঠিক আছে, নাহলে পেন্সিল টুল আপনার কোনো কাজে আসবে না। তারপরে যদি আমরা টপিকে যাই, আমাদের টপিক হচ্ছে গিয়ে শার্পার টুল। আচ্ছা, শার্পার টুলে যদি যাই ইলাস্ট্রেটর থেকে, এই পেন্সিল টুলে রাইট ক্লিক করলে শার্পার টুল। শার্পার টুল মূলত হচ্ছে এই যে আমাদের পার্টটা আছে এখানের মধ্যে আমরা যদি ইয়া করি, এই এরিয়াটাকে আরো শার্প করবে, যতটুকু আমাদের শার্প আছে। এই যে ধরেন এই জায়গাটা একটু কার্ভ আছে, এটা ইয়া করি, এরিয়াটা দেখেন ডিলেট করে ফেলছে, ডিলেট করে সে শার্প করছে। তা আমাদের তো অ্যাকচুয়ালি এইটুকু শার্পের দরকার নেই। আমরা নর্মালি যদি ইয়া করি, আমরা পেন টুলে গিয়ে, সরি আগে এই পার্টটাকে সিলেক্ট করে যদি আমরা পেন টুলে যাই বা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এটাকে ধরতে পারি, ধরে যদি আমরা অ্যাডজাস্ট করে দেই তাও হয়। অথবা এই মিডলের অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিয়ে দুইটাকে ধরে রাইট ক্লিক করে যদি আমরা জয়েন দিয়ে দিই, তাইলেও আমাদের এরিয়াটা শার্প হয়। ঠিক আছে, এখন এরিয়া যদি শার্প এইভাবে না করতে পারেন, আপনি কন্ট্রোল প্রেস করে এইভাবে দিয়েও শার্প করতে পারেন চাইলে। অল্টার প্রেস করে যদি এটাতে, সরি কন্ট্রোল, সরি পেন টুলে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের এরিয়াটা শার্প হয়ে যাবে, যেমনটা আমাদের ফটোশপে ছিল। তো আমাদের শার্পার টুল কিন্তু প্রয়োজন নাই। এই যে এই কার্ভটা যদি আমরা ক্লিক করি, দেখেন কার্ভটা কিন্তু ইয়া হয়ে যেতেছে, শার্প হয়ে যেতেছে। তো কিছু অ্যাঙ্কর পয়েন্ট বাদ যাবে, আমাদের মূলত এইভাবে শার্পার টুলের প্রয়োজন পড়ে না। এরপরে আমাদের যেটা আছে, আমরা যদি এই যে এটার মধ্যে রাইট ক্লিক করি, আমাদের স্মুথ টুল, এই জায়গাটা যেমন এখন একটু শার্প আছে, আমরা যদি এটার উপরে দিয়ে এরকম ব্রাশ হাত বুলাই বা এটাতে যদি ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে যদি ক্লিক করি, দেখবেন যে এটা কি আস্তে আস্তে এই জায়গাটা কার্ভ হয়ে যেতেছে। তা আমাদেরকে এইভাবে কার্ভের প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। আমরা নর্মালি এরিয়াটা কার্ভ করতে হলে কি করব, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এখানে দেখবেন একটা বলের মতন আইকন আছে, এটাকে ক্লিক করে যখন টান দিব, দেখেন এই জায়গাটা কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই জায়গাটা কি হইলো তাইলে, স্মুথ হয়ে গেল। আমাদের কিন্তু এই স্মুথ টুলটা দরকার নেই। স্মুথ টুলটা দরকার কাদের জন্য দরকার, যারা হচ্ছে স্কেচ আর্ট করে, ভেক্টর আর্ট করে, তাদের জন্য হচ্ছে স্মুথ টুলটা অ্যাকচুয়ালি প্রয়োজন, আমাদের জন্য না। স্মুথ টুল আমরা যারা ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন করি বা আমরা ব্র্যান্ড ডিজাইন করি, আমাদের জন্য অ্যাকচুয়ালি স্মুথ টুলটা না। আপনি যখন এই পাতের উপর দিয়ে ব্রাশ করবেন, তখন হচ্ছে কি এটা কি হবে, স্মুথ হইতে থাকবে। তো এই স্মুথটা আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। ওকে, যেমন এইখানের মধ্যে যদি থাকে, যেমন এই এরিয়াটা স্মুথ না, এটা সিলেক্ট করবেন, আপনি স্মুথ টুলে যাবেন, তারপরে এখানের মধ্যে ইয়া করবেন, এটা আস্তে আস্তে স্মুথ হবে। এই স্মুথ কে করে, এত সময় কার কাছে আছে অ্যাকচুয়ালি? আমাদের কাছে কিন্তু এত সময় থাকে না। তো আমাদের শর্টকাটে কাজ করতে হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কাজটা শেষ করতে হয়। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? চ্যাট বক্সে জানাবেন। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা যাই কোর্স মডেল অনুযায়ী যদি আগাই, আমাদের নেক্সট টপিক হচ্ছে স্মুথ টুল। আমরা দেখছি পাথ ইরেজার টুল, একটা ফালতু জিনিস। এই যে আমাদের এই পাথটা আছে না, রাইট ক্লিক করেন, এখানে পাথ ইরেজার টুলে যান, যার পর আপনি কি করবেন, এই পাতের উপরে একটু ড্র্যাগ করবেন, যতটুকু ড্র্যাগ করে যাবেন অতটুকু না ডিলেট হয়ে যাবে। এখন আপনি কতটুকু ডিলেট করবেন এটা আপনি মেজারমেন্ট করবেন কিভাবে? এটা কি মেজারমেন্ট করা সম্ভব? আমাদের জন্য সবচেয়ে ইজি কোনটা, ধরেন আমি যে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম একটা, আমি এখন পাথ ইরেজার টুল দিয়ে আমি এখান থেকে এতটুকু ডিলেট করলাম। এখন আমার কতটুকু ডিলেট করা দরকার ছিল সেটাকে আমি ডিলেট করতে পারছি? না, সেটা কিন্তু আমি ডিলেট করতে পারিনি। তো আমার কথা হচ্ছে, যেখানে আমি মেজারমেন্ট করতে পারতেছি না, তাহলে কিভাবে ইয়া করব, ডিলেট করব, তাই না? এখন আমার যদি এই নিচের লাইনটাও ডিলিট করতে হয়, আমি ডিলিট করলাম, তারপরেও দেখেন যে এখানের মধ্যে কিন্তু একটু রয়ে যেতেছে, আপনার কিন্তু বুঝতে কষ্ট হয়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি কতটুকু ডিলিট করব। আর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরে যদি এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত নিয়ে ডিলিট করেন, তারপর দেখেন এখানে একটু রয়ে গেছে। তবে আমরা যদি পেন টুলের এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট সেন্টার একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট ডিলিট দিয়ে দিই, তাইলে কিন্তু আমাদের মেজারমেন্ট ঠিক রেখে আমরা ডিলিট করতে পারলাম অ্যাঙ্কর পয়েন্ট। এটা শুধু রেক্টেঙ্গুলার ক্ষেত্রে না, যে কোনো জায়গাতে
আপনি যদি হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেন অ্যান্ড আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এরিয়াটাকে ডিলিট করে দেন, তাইলে আমাদের পাথটা ডিলিট হয়ে গেল। যেহেতু মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্টে একটা পাথ হয়, আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম ঠিক যেইটুকু ডিলিট করব, তারপর বাকি পার্টটা ডিলিট করে দিলাম, কাজ কিন্তু আমাদের শেষ। ঠিক আছে। অ্যান্ড এইখানের মধ্যে যেই পাথ ইরেজ টুলটা দিছে এটা শুধু শুধু, হ্যাঁ স্কেচ আর্টের ক্ষেত্রে লাগতে পারে, স্কেচ আর্টের ক্ষেত্রে আসলেই লাগতে পারে, কিন্তু আমাদের তো স্কেচ আর্টের কোনো ঝামেলা নেই। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান, এই যে এখানের মধ্যে আমি যে দুইটা যে ডিলিট করলাম, অ্যাঙ্কর পয়েন্টটা যে ডিলিট করলাম, এখন আমি এই দুইটা কানেক্ট করবো, এখানে যেমন এখানে ডিলিট হয়ে আছে, এইখানে ডিলিট হয়ে আছে, এই দুইটাকে আমি জয়েন করব। জয়েন করার জন্য কি করতে পারি? জয়েন করার জন্য দেখেন এখানের মধ্যে জয়েন টুল নামে একটা অপশন আছে, জয়েন টুল দিয়ে যদি আপনি এখানের মধ্যে ক্লিক করে দেন, দাঁড়ান জয়েন হয় না কেন, ওইটা মনে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিলাম, জয়েন টুল দিয়ে সিলেক্ট তো হচ্ছে না। আচ্ছা অন্য একটা সিলেক্ট করে নিই, ধরেন এটা সিলেক্ট করলাম, জয়েন টুল, এখানে যাই, জয়েন হয়েছে। জয়েনটা কিভাবে হইলো? জয়েনটা হইলো এখানে কার্ভ হইয়া, ওকে ফাইন। আবার যদি এখান থেকে এখানে জয়েন দিই, এটা থেকে এখানে জয়েন হবে না, এটা সিলেক্ট করে নিতে হবে, ক্লিক করে ড্র্যাগ করেন, জয়েন হয়ে যাবে। এখন এই জয়েন তো আমাদের জন্য ক্লিক করে ড্র্যাগ করো এত ইয়া তো নাই আমাদের, তাই না? এই যে এটারে যদি জয়েন করতে যাই দেখি এটা জয়েন হয় কিনা, এটা তো জয়েন হচ্ছে না, দেখি এটা জয়েন হচ্ছে না, কি সমস্যা এখানে যাই না। আচ্ছা জয়েন না হোক সমস্যা নেই, আমরা যেটা করতে পারি এই জয়েন টুল ইউজ না করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে সিলেক্ট করলাম, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট, রাইট ক্লিক করেন, এখানে জয়েন আছে দিয়ে দেন, এই যে জয়েন হয়ে গেছে। এবার আপনি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে আপনি জয়েন দিয়ে দেন, জয়েন হয়ে গেল। কার্ভ করবেন, কার্ভ করে ফেলেন। যদি এইভাবে কার্ভ না হয়, আপনার এখানের মধ্যে কার্ভেচার আছে, কার্ভেচার দিয়ে আপনি কার্ভ করে দেন, অ্যাকচুয়ালি শর্টকাট। এন্ড সেম ওয়েতে আমরা যদি এখানে দুইটা সিলেক্ট করি, রাইট ক্লিক, জয়েন দিয়ে দিই, জয়েন হয়ে গেল। এবার আপনি কোনটা জয়েন করবেন, ধরেন এইটা, এটা আলাদা পাথ, তাই না? এইটা একটু ধরেন, শিফট প্রেস করে এই পয়েন্টটাকে ধরেন, রাইট ক্লিক করেন, জয়েন দিয়ে দেন, জয়েন হয়ে গেল। আবার এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টটাকে ধরে রাইট ক্লিক করেন, জয়েন দিয়ে দেন, জয়েন হয়ে গেল। তো আমরা সেপারেট ভাবেই জয়েন করতে পারি, আমাদের কিন্তু ইয়ার দরকার নেই, এই যে জয়েন টুল বলেন বা এখানে যা যা আছে একটাও আমাদের দরকার নেই। তারপরে এই যে পলিগনালের যে টুলগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। আজকের টপিকের ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে জাস্ট বেসিক জিনিস জানার জন্য, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো কখনোই দরকার পড়ে না। ঠিক আছে। এখন রেক্টেঙ্গুলার যে গ্রিড টুলটা যেটা, বা আমরা যে অবজেক্ট অফসেট পাথ করে যে বানাই, এটা কি কাজে আসে? ঠিক আছে, ধরেন এটা দিয়ে আপনি একটা লোগো বানাবেন, আপনি শেপ বিল্ডার টুলে গিয়ে, শেপ বিল্ডার টুল আপনাদের আসবে সামনে, আজকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে ইয়া করতেছি। ধরেন এখান থেকে আমি তিনটা রাখি, দেন আমি এখানের মধ্যে একটা শেপ নিলাম, সরি, এখান থেকে আমি তিনটা নেই, এখান থেকে আমি তিনটা নেই, ঠিক আছে, তিনটা তিনটা ছয়টা। এখন এইখানের মধ্যে আমি চারটা নিলাম, এখানের মধ্যে আমি চারটা নেই। ধরেন আমি একটা জাস্ট লোগো বানানোর ট্রাই করতেছি, সাপোজ আমি এখান থেকে উপরের দিকে একটা নিতে পারি, নিলাম, এখান থেকে একটা নেই, ওকে। আচ্ছা এখানে আরেকটু বেশি দরকার ছিল, এখানে আমাদের ঘর সংখ্যা কম হয়ে গেছে আর কি, কারণ এখান থেকে চারটা, এখান থেকে হচ্ছে চারটা, এন্ড এই চারটাকে অ্যাড করে দিই। ঠিক আছে, এখানের মধ্যে আমরা হচ্ছে মুভ টুলে গিয়ে এইটা, এইটা এন্ড এইটা সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট হচ্ছে আমরা যে এটাতে ফিল কালার দিয়ে দিই, আমাদের এখানে ধরেন এটা কাইন্ড অফ একটা লোগোই হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমরা একটা অ্যাঙ্গেল ঘুরে দিই, এটা আমাদের একটা লোগোর মতন হয়ে গেছে আর কি। তো এরকম গ্রিড লোগো বানানোর জন্য আমাদের মূলত হচ্ছে রেক্টেঙ্গুলার এই গ্রিড গুলো লাগে। তারপর ধরেন ইনভয়েসের মধ্যে আপনি কোনো আহ, ইয়া দিবেন, মেমোতে যেরকম থাকে আর কি, আপনার কোয়ান্টিটি, ডেট, এই জিনিসগুলো অ্যাড করার জন্য আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা লাগে। রেক্টেঙ্গুলার গ্রিড টুলের প্রয়োজনীয়তা এতটুকুই। ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট কাজও লাগে, যেমন লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। ওকে।
সবাই বুঝতে পারছেন এখন পর্যন্ত যা যা বললাম? আচ্ছা, 20 থেকে 26 মিনিটের মধ্যে আমাদের হচ্ছে ক্লাসের টপিক শেষ। এখন যেহেতু ক্লাসের টপিক শেষ, আমরা একটু পুরোনো টপিক নিয়ে কথা বলি। পুরোনো টপিক বলতে হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলের কথা হয়তো সবার মনে আছে, ফটোশপে শিখে আসছিলেন। তো এগুলো যদি সব ডিলিট করে দেই, পেন টুল, পেন টুলের কাজ কি? পেন টুল শুরুতে কি করে, একটা অ্যাঙ্কর পয়েন্ট নেয়, তারপরে এটার সাথে যে লাইগা আছে। ফটোশপে কিন্তু এরকম হয় না, ফটোশপে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট নিলে এটা থাকে, বাকিটা কিন্তু ছাড়া অবস্থায় থাকে, কিন্তু এখানের মধ্যে এটা লাইগা থাকে। তো আপনি নর্মালি ক্লিক করে যখন হচ্ছে ড্র্যাগ করবেন, কি হবে, এটা একটা ইয়া নিয়ে নিবে। আচ্ছা, আমি বেশি উপরে নিয়ে নিছি, এখানে দেখে আপনি যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, একটা জায়গার মধ্যে গিয়ে ড্র্যাগ করলেন, তারপর হচ্ছে এখান থেকে গিয়ে একটু কার্ভ করলেন, বিষয়টা কি হইলো, আপনার এখানের মধ্যে একটা ইয়া ক্রিয়েট হলো, ওয়েভ ক্রিয়েট হলো। পেন টুলের বিষয়টা সবাই জানেন। তো পেন টুল দিয়ে আমরা কি করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একটা পাথ হয়, মাল্টিপল পাতে একটা কি হয়, শেপ ক্রিয়েট হয়, তাই না? মনে আছে তো সবার, নাকি মনে নাই, ভুলে গেছে? আচ্ছা, এইগুলো আমাদের পেন টুল। এখন পেন টুলের মধ্যে আমরা যখন হচ্ছে রাইট ক্লিক করব, আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট পাবো, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটু আগে দেখাইছিলাম। আপনি এখানে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন, এন্ড চাইলে ডিলেটও করতে পারবেন। ঠিক আছে, অ্যাডও করা যায়, ডিলেটও করা যায়। তো আপনি হচ্ছে ধর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন, সরি, ধর এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলেন। তারপর এইখানের পরে আপনি ধরেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি এটা এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল বের করতে পারবেন। যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি কন্ট্রোল হ্যান্ডেল বের করতে পারবেন। আপনি চাইলে এটা থেকেও করতে পারেন। তবে হ্যাঁ, আবার যদি এটার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে দেন, এগুলা আগের পর্যায়ে, এগুলো কন্ট্রোল হ্যান্ডেল চলে যাবে। ধরেন এই যে আমি যদি এখান থেকে ইয়া করি, এগুলো হচ্ছে আমাদের কাজকে ইজি করে দেয়। এই যে এক্সট্রা টুলগুলো যেগুলো থাকে, এগুলো আমাদের কাজগুলোকে ইজি করে দেয়। ওকে, তাহলে আমি এখান থেকে একটা কার্ভ করলাম, এখান থেকে একটা কার্ভ করছি, এখন আমি চাচ্ছি যে এটা ডিলিট করে দিতে, ক্লিক করেন সিঙ্গেল সিঙ্গেল, এটা আবার আগের পজিশনে ব্যাক করবে। এইবার যদি এখান থেকে কার্ভ করতে চান, আপনি কার্ভেচার পেন টুলে যান, এই পয়েন্টগুলো তৈরি হয়েছে, এটাকে ধরেন, এটা তো শার্প হয়ে গেল, তাই না? এবার খালি এরিয়াতে ধরেন, এখান থেকে আপনি কার্ভ করেন, এটাকে সাইড করে দেন, এটার আপনি কার্ভ করেন। ওকে, আর এটার আপনি অ্যাডজাস্ট করে দেন, তাহলে হচ্ছে আপনার প্রপার ওয়েতে ইয়া হয়ে যাবে। আপনি যেভাবে যেভাবে চান অ্যাডজাস্ট করতে, এটা সেইভাবে সেভাবেই অ্যাডজাস্ট করবে। ঠিক আছে। সো কার্ভেচার পেন টুল তো আপনাদের কাছে পুরাতন জিনিস, নতুন কিছু না। সবার কি কার্ভেচার পেন টুলের কথা মনে আছে? প্র্যাকটিস করছিলেন নাকি ভুলে গেছেন সব? আচ্ছা, শুধু মনে হয় দিঘি আপুর মনে আছে, আর কারো মনে নাই, তাই না? কি ব্যাপার, আপনাদের হচ্ছে জয়েন আছে প্রায় 29 জন, 29 জনের মধ্যে কি শুধু একজনই রেসপন্স করতেছেন? আচ্ছা, মনে আছে। ওকে, আচ্ছা, মনে যেহেতু আছে, আপনাদেরকে একটা টাস্ক দেই। ঠিক আছে, আপনারা এখন একটা কিউ অ্যালফাবেটকে ট্রেস করে আমাকে হোয়াটসঅ্যাপে দেন, গ্রুপে। এটা আপনাদের টাস্ক, পেন টুল দিয়ে, ইলাস্ট্রেটরের মধ্যে। আপনাদের হাতে টাইম হচ্ছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে দেন। কি করবেন, একটা কিউ অ্যালফাবেট আনেন, ছবি আনেন, যা ইচ্ছা আনেন, সমস্যা নাই। ধরেন বড় হাতের কিউ, এটা যে কোনো অ্যালফাবেট হইতে পারে, কোনো প্রবলেম নেই। যে কোনো অ্যালফাবেট বলতে যে কোনো ফন্টের হইতে পারে, একটা রাউন্ডেড হইতে পারে, কার্ভ হইতে পারে, যে কোনো ফরম্যাট, যে কোনো শেপ, যে কোনো কিছু হইতে পারে। এইটার আপনি ট্রেস করে দেন, কন্ট্রোল 2, এরকম ট্রেস করে দেন। কিভাবে করবেন, নর্মালি আমরা যেভাবে পেন টুল দিয়ে করি, অ্যাঙ্কর পয়েন্ট নিবেন, ধরেন এইভাবেই করে দেন। দেখি কিভাবে করেন, 10 মিনিট টাইম।
আপনাদের সময় শুরু হইলো 8:36 থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিএফএক্স ল্যাব। জিএফএক্স ল্যাব। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে এইটা, এন্ড আমার সেম নামে হচ্ছে 3টা ইউটিউব চ্যানেল আছে। এটাতেই শুধু আপনাদের ক্লাস রেকর্ডিং গুলো আপলোড দেওয়া হয়, এছাড়া বাকিগুলোতে কিছুই আপলোড দেওয়া হয় না, ওগুলো ব্ল্যাঙ্ক অবস্থায় আছে একদম। লিঙ্ক দিলাম তো। আপনাকে তো ওই দিন আমি বলছিলাম যে ইলাস্ট্রেটর আপনি হচ্ছে আমার ড্রাইভ লিঙ্ক থেকে নামান, আপনি তো নামান নাই মনে হয়। আর যেদিন ফার্স্ট ক্লাস সেদিনই তো ফটোশপ আর ইলাস্ট্রেটর ইনস্টল করে ফেলার কথা, এতদিন পরে সেটা বললে হবে? আপনার যদি ইলাস্ট্রেটর এন্ড ইয়াটা যদি অন্যটা হয় তাহলে আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? নামাইছেন কিন্তু ফাইলে পেতেছেন না। কোথা থেকে নামাইছেন? আপনার ইলাস্ট্রেটর এখনো ক্লোজ হয় না, এই জন্য আপনার এই ওয়ার্নিংটা আসছে। আমার ড্রাইভ লিঙ্ক থেকে নামাইলে ফাইল পাবে না কেন ভাই? ভিডিও দেখে নামান, আশা করি নামাইতে পারবেন। আপনাকে টাস্ক দিছি আজকে, আপনি আরেকদিন দিলে কিভাবে হবে? মোহন ভাই, আপনি হচ্ছে টাস্ক ম্যানেজার থেকে, সরি, টাস্ক ম্যানেজার থেকে আপনি হচ্ছে ইলাস্ট্রেটর কই আছে দেখেন, ইলাস্ট্রেটরটাতে সিলেক্ট করে
আপনি জাস্ট ইনটাক্স দিয়ে দেন, তাহলে তাহলে আপনার প্রিভিয়াস ভার্সনটা ক্লোজ হয়ে যাবে, দেন আপনি নতুন করে ওপেন করে করেন। আচ্ছা, আপনাদের হাতে টাইম আছে আর কত? 3 মিনিট। 3 মিনিট টাইম আছে, 3 মিনিটের মধ্যে করে দেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করি। 325। কি ব্যাপার? আপনি নিচের দিকে গিয়ে দেখেন, এখানে যে ব্যাকগ্রাউন্ড প্রসেসে এই যে 94টা যে অ্যাক্টিভ আছে, 94টার মধ্যে যে কোনো একটা আপনার ফাইল, ফাইলের মধ্যে আপনার ইলাস্ট্রেটর রান চলতেছে। এই জন্য আপনার প্রিভিয়াস ভার্সনে ওয়ার্নিংটা আসতেছে। স্বাভাবিক, প্র্যাকটিস করে তো দক্ষতা অর্জন করা যাবেই। শুধু যে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন তা না, আপনার ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় যেখান থেকে যা রিসোর্স পাবেন সবকিছুই আপনার দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের টাইম প্রায় শেষ। আমাকে হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে যা করছেন দেন, সাবমিট করেন। ভাইয়ারা, আপুরা, টাইম শেষ, সাবমিট করেন। সাইডে লাল বর্ডার, এটা কিসের? ওকে। আচ্ছা, এটা যে দিছেন তামিম রানা, এখানে লাল বর্ডারটা কিসের? ভাই, পেন টুলের কিছুই হয় নাই। আপনারা ফটোশপে পেন টুল দেখছেন, ওইখানেই শেষ। আচ্ছা, মাত্র 3জন 4জন করছেন। আপনারা আছেন কয়জন? ছিলেন 29 জন, 28 জন, কয়েকজন হচ্ছে ক্লাস থেকে লিভ নিছেন। গুড, ভেরি গুড। সমস্যা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদের পেন টুলের কিছুই হয়নি। আল্লাহ জানে কি প্র্যাকটিস করছেন। ফটোশপে পেন টুল, আমি ফটোশপের ক্লাসের সময় বলছিলাম যে পেন টুল আপনাদের প্র্যাকটিসে রাখতে হবে। আপনাদেরকে পেন টুলের কন্ট্রোলের একটা আইডিয়া দিয়ে দিই। আপনারা অনেক সময় যেটা হয়, আমরা পেন টুল সিলেক্ট করার পরে ক্লিক করে আমরা হাতটাকে জোরে সোরে নাড়ানো শুরু করে দিই। তো বেশি জুম আউট করা, দেন আমি এখান থেকে ক্লিক করে এখানে যখন আমি জোরে সোরে নাড়াইতেছি তখন এইভাবে মুভমেন্ট শুরু করে দেয়, তাই না? কার্ভ করতে গেছেন, এই ডানে বামে উপরে নিচে চলে যায়, তাই তো? এই কাজটা করবেন না কখনোই। কারণ কি, আমরা তখন যখন ক্লিক করি
অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেক্সট অ্যাঙ্কর পয়েন্টে যখন আমরা কার্ভ করতে যাই তখন আমরা হাতটারে বেশি নাড়ায় ফেলি, মনে করি বেশি টান দিলে হয়তো বা ঠিকঠাক মতন কার্ভ হবে। কিন্তু আমরা এইভাবে করবো না, আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, একটা এরিয়া নিলাম, হালকাভাবে হাতটাকে মুভ করবেন, একদম হালকাভাবে। তারপর আপনার যেখানে নিতে হবে আপনি সেখানে নেন। তারপর আপনি যদি হচ্ছে এইখানে গিয়েও যদি আপনার কার্ভ করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আপনি এইখানে কার্ভ করতে পারেন, দেন এই যে এইখানেও আপনার কার্ভ হবে। তারপর আপনার যদি এখান থেকে কনভার্ট করতে হয় আপনি কনভার্ট করতে পারেন, অল্টার প্রেস করে, কন্ট্রোল প্রেস করে আপনি এখান থেকে মুভ করে নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনার যখন কন্ট্রোল করবেন, কন্ট্রোল হ্যান্ডেলটা যখন আসবে খুব হালকা হাতে ড্র্যাগ করবেন। যদি বেশি তাড়াহুড়া করে ড্র্যাগ করেন তাইলে আপনার পেন টুল নষ্ট হয়ে যাবে। আর পেন টুল যদি রিলিজ করতে চান, ধরেন ফটোশপে পেন টুল রিলিজ করবেন কিভাবে, পেন টুল তো একসাথে লাইগা আছে, আপনি জাস্ট কিবোর্ড থেকে এন্টারে প্রেস করবেন, পেন টুলটা ছেড়ে দিবে। ক্লিয়ার? আপনি যদি হচ্ছে হালকা করে টান দেন তাইলে আর স্লিপ করবে না, কখনোই স্লিপ করবে না। আমরা হচ্ছে হাতটাকে বেশি ফাস্ট টান দিয়ে ফেলি, এজন্য হচ্ছে আমাদের ইয়াটা স্লিপ করে যায়। এছাড়া আর কোনো রিজন নাই পেন টুল স্লিপ করার। ওকে, এই তো গেল। তো তারপরে যদি আমরা একটু দেখি আমাদের ক্লাস টপিকগুলোর ব্যাপারে একটু যদি দেখি, আমরা হচ্ছে পেন টুলের ব্যাপারে জানলাম, জাস্ট একটু অ্যাডভান্স আর কি, লাস্ট ক্লাসের থেকে অ্যাডভান্স জানলাম। আমরা একটু অ্যালাইনমেন্ট প্যানেলটার সম্বন্ধে জানি না নেই, যেহেতু আমাদের হাতে সময় আছে। অ্যালাইনমেন্ট প্যানেলটা জানার পর আপনাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ক্লাসটা ক্লোজ করে দিব। অ্যালাইনমেন্ট প্যানেলটা হচ্ছে আপনাদের ফটোশপেও সেম অ্যালাইনমেন্ট প্যানেল প্যানেল ছিল, ইলাস্ট্রেটরও আছে। আপনি ধরেন মাল্টিপল শেপ নিলেন, এখানে মাল্টিপল 3টা শেপ নিলাম, আর আমি ধরেন যে কয়েকটা টেক্সট নিলাম। এখন এক একটা এক এক জায়গায় আছে, এগুলো অ্যালাইনমেন্ট করবেন কিভাবে? আপনি সবগুলোকে ধরবেন, ধরে এই যে আমরা যে অ্যালাইন প্যানেলটা আনছিলাম এটা হচ্ছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট, এটাতে ক্লিক করলে এটা লেফটে অ্যালাইন হবে। তারপর এটা যদি দেন এটা রাইটে অ্যালাইন হবে, যদি একটু সরায়া দিই এটা রাইটে অ্যালাইন হবে। এখন আবার এটাকে ধরে আপনি যদি সেন্টার অ্যালাইন করতে চান আপনি সেন্ট্রাল দিয়ে দেন, তাহলে সেন্টার অ্যালাইন হবে। ঠিক আছে, এগুলো আমাদের লাগে। তারপরে আপনি যদি টপ অ্যালাইন দেন দেখেন সবগুলো নিচে চলে গেছে। ঠিক আছে, সবগুলো একসাথে হয়ে গেছে, যেহেতু সেম জিনিস এজন্য দেখা যাচ্ছে না। আপনি যদি ডাউন অ্যালাইন দেন বা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম দেন, এটা সব নিচে গিয়ে অ্যালাইন হয়ে যাবে। আবার আপনি যদি সেন্টার অ্যালাইন দেন তাহলে সবগুলো মিডল অ্যালাইন হয়ে যাবে। এগুলো কখন লাগে? ধরেন এই তিনটাকে আমি যদি ধরে টপ অ্যালাইন দেই, অ্যালাইন হলো টপে, বটম অ্যালাইন দিলে অ্যালাইন হলো বটমে, মিডল দিলে এটা একদম মিডল অনুযায়ী হইলো। সো এইখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? আমাদের তাহলে এইখানে অ্যালাইনমেন্টের কাজ কি, হরিজন্টাল অ্যালাইন দিয়ে হচ্ছে আমরা মূলত এই সবগুলোকে একটা লাইনে আনতে পারি। লেফট অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন লাইন রাইট, আর এটা হচ্ছে সেন্টার অ্যালাইন। হরিজন্টাল সেন্টার এখন এইখানে হবে না, হরিজন্টাল সেন্টার দিলে এইখানে হবে, কারণ এটা আমাদের কি ল্যান্ডস্কেপ মোডে আছে, এটা আমাদের পোর্ট্রেট মোডে আছে। আর এইখানের মধ্যে আপনি যদি হচ্ছে টপ অ্যালাইন, বটম অ্যালাইন অথবা মিডল অ্যালাইন, এটাও সেন্টার এটাও সেন্টার, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন এই দুইটার মাঝখানে স্পেসিং কি ঠিক আছে? স্পেসিং ঠিক নাই, এটার কি করতে হবে, আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। এখন আমরা এইটার ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের এখানে যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, যেটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট আছে এটা দিলে দেখেন ভার্টিক্যালি আমাদের হচ্ছে স্পেসটা ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর এখানে যেহেতু আমাদের হরিজন্টাল আছে, হরিজন্টালে আমরা যদি এটা দেই হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, তাহলে আমাদের এখানের মাঝখানের যে লাইন গ্যাপটা, এখানে যে লাইন গ্যাপটা, এই লাইন গ্যাপটা আমাদের অ্যাকিউরেট হয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে অ্যালাইনমেন্ট নিয়ে? আপনার তো রেসপন্সই করেন না। আচ্ছা, এখন এই অ্যালাইনমেন্টের মধ্যে আরো একটা ব্যাপার আছে, আমাদের তো এখানে একটা আর্টবোর্ড, আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাই এটাকে ধরে, এই যে আর্টবোর্ডের মধ্যে নিলাম না, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা তো এখানের মধ্যে অ্যালাইন টু নামে একটা অপশন আছে, এখানের মধ্যে কয়টা অপশন, তিনটা, তিনটার মধ্যে আমাদের প্রথম দুইটা বেশি কাজে লাগে, পরেরটা মাঝে মধ্যে লাগে, কি অবজেক্টের ইয়ার ক্ষেত্রে লাগে, তাও এটা রেয়ার কেস, লাগে না। আমাদের হচ্ছে এই যে অ্যালাইন টু সিলেকশন, আমরা এতক্ষণ যা করছি সিলেকশনের মধ্যে করছি, ঠিক তার পাশে যেটা আছে সেটা হচ্ছে
অ্যালাইন টু আর্টবোর্ড, এটা দেওয়ার পরে আপনি যদি ডিস্ট্রিবিউট দেন, দেখেন, ও এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে যদি ডিস্ট্রিবিউট দেন, এটা আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আপনি যদি সেন্টার দেন, আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন হয়ে গেছে। আপনি যদি লেফট অ্যালাইন দেন, রাইট অ্যালাইন দেন, যাই দেন না কেন, এটা কি দিতেছে আর্টবোর্ডের সাথে। সিমিলারলি এটাকেও যদি আমরা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করে আর্টবোর্ডের সাথে, এটা সেম ভাবেই আর্টবোর্ডকেই ফলো করবে। রিজন কি? রিজন হচ্ছে একমাত্র আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখছি, এখানে আর্টবোর্ডের অপশনটা সিলেক্ট করে রাখছি। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে এখান থেকে এটা টপ, বটম অ্যান্ড মিডল, এখান থেকে অ্যালাইন হচ্ছে। অ্যান্ড আপনি চাইলে এটাকে ডিস্ট্রিবিউটও করতে পারবেন, আপনি চাইলে ডিস্ট্রিবিউটও করে দিতে পারবেন। এটা আর্টবোর্ডের বাইরে যাবে না যদি এখানে আর্টবোর্ড সিলেক্ট থাকে। আর যদি সিলেকশনের মধ্যে হয়, তাহলে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশনটা সিলেকশন তিনটার মধ্যেই হবে, ঠিক আছে? যদি আমি এটা ডিস্ট্রিবিউট করে দিই, আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? তো আমাদের আজকের মতন ক্লাস টপিক শেষ। আপনাদের কি বিগত ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল? থাকলে জানাবেন। আচ্ছা, মেইল অ্যাড্রেসটা দেন, আমি একটু হোমওয়ার্কটা দেখব। ফ্ল্যাগ, বিল্ডিং অ্যান্ড হচ্ছে মেবি ইমোজি ছিল। সম্পূর্ণ মেইল অ্যাড্রেসটা দিলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, শুধু ফ্ল্যাগ ছিল, বিল্ডিং ছিল না, জানি না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, সমস্যা নেই। ওরে ভাই, রানা ভাই তো একদম পুরো ফ্ল্যাগের বন্যা নিয়ে আসছে। ওকে। আচ্ছা আচ্ছা, শুধু ফ্ল্যাগ থাকলে সমস্যা নেই। ওকে। আপনি ইংল্যান্ডের ফ্ল্যাগটা পারছেন, ইউকের ফ্ল্যাগটা বানাইতে পারছেন? আপনার দ্বারা অনেক কিছু হবে। কারণ ইংল্যান্ডের ফ্ল্যাগের মেকানিজম বুঝতে গিয়ে অনেকে হচ্ছে হিমশিম খেয়ে যায়। So, আপনি পারছেন, গুড। প্র্যাকটিস করেন ভাই, ভালো মতন প্র্যাকটিস করেন, ভালো কিছুই করতে পারবেন, সমস্যা নেই। আর আমি তো আছি গাইডলাইন দেওয়ার জন্য কিভাবে করবেন। তানজিম জুবাইর ভাই, আচ্ছা এটা হচ্ছে, ওকে, আগের হোমওয়ার্ক কি দেখা হয় নাই? সেটা ওপেন হোক। ফেস ওয়াশ এটা হয় নাই, এটা ভালো মতন করতে হবে। এটা মনে হয় ব্ল্যাঙ্ক। আচ্ছা, স্টার উপরে গেল কেন ব্রাজিলের? ইরানের ফ্ল্যাগের এরা সাইডে চলে গেল না? আচ্ছা, অ্যালাইনমেন্ট জানতেন না, সমস্যা নেই, চলবে। ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট সুন্দর হয়েছে। এটা কার? সিমরান দেওয়ান আপু, ভালো হয়েছে। সামিরান দেওয়ান, সরি, ভালো হয়েছে। ইয়া দেখি, এখানে ফার্দার ইনফরমেশন লেখাটা একটু উপরে হবে, ঠিক আছে? আর কোন জায়গায় $499 হচ্ছে ল্যাম্বরগিনি সেল করতেছে, ও রেন্টাল, সরি ভাই, 1 ঘন্টার ভাড়া মনে হয় খুব সম্ভবত কত, $10,000 না $20,000? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বাংলাদেশ তো আর নাই। বুক কভার, ম্যানিপুলেশন ছিল, কালারটা বেশি ব্রাইট হয়ে গেল না? মানে হোয়াইট কালারের একটা ইফেক্ট চলে আসছে।
এটা আবার ঠিক আছে, তবে এখানে আরেকটু ডিপ হবে কালারটা। এটা ঠিক আছে। কানাডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, গুড। ভাই এসভিজি তে কেন দিছেন? একটা তো ওপেন করি, সমস্যা নেই। ভাই আপনার ফাইল ওপেন হচ্ছে না। এসভিজি ফরম্যাটে হোমওয়ার্ক দিয়েন না। দেখি আপুর হোমওয়ার্ক, বিগত দিনের হোমওয়ার্ক কি দেখা হয় নাই? ফ্ল্যাগ ডিজাইন, ইলাস্ট্রেটর। স্টারটা বেশি ইয়ে হয়ে গেল না? আচ্ছা। এই দুইটা মিলে কি একটা ফ্ল্যাগ? কোন দেশের ফ্ল্যাগ এটা? ব্রিটিশ কলম্বিয়া। অনেক ফ্ল্যাগ নতুন নতুন দেখতেছি। জি, আশিকুর রহমান ভাইয়া বলেন, হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আমার একটু ওই যে ল্যাপটপে প্রবলেম ছিল, প্লাস মেলেরও প্রবলেম ছিল, ওই জন্য হোমওয়ার্ক গুলা দিতে পারি নাই। মাঝে মধ্যে ফেসবুকে দিতাম আর কি। তো আচ্ছা, ওই যে মানে ফটোশপ বা যে ইলাস্ট্রেটর থেকে আপনাকে ওটা মানে কোন ফরম্যাটে সেভ করে আর কি মেলটা দিব, একটু জানালে একটু সুবিধা আপনি হতো। জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করে দিবেন আমাকে। জি জি। আর এসভিজি ওখানে তো হচ্ছে আপনার ইয়া ফরম্যাট, এডিটেবল ফরম্যাট, কিন্তু এসভিজিটা আপনার কিন্তু ফটোশপেও এসভিজি ওপেন হচ্ছে না। জি জি। ফাইল থেকে যদি ওপেন দেই, দেখেন এসভিজি ফরম্যাট, দেখি ওপেন করে। আচ্ছা, এটা ওপেন হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তো বাংলাদেশের ফ্ল্যাগ না করে দিছিলাম। যাক, সমস্যা নাই। আপনি হচ্ছে এসভিজি ফরম্যাটে সেভ করবেন, আপনি হচ্ছে পিএনজি আর জেপিজি ফরম্যাটে, প্রিভিউ ফরম্যাটে সেভ করবেন, সোজা কথা। প্রিভিউ ফরম্যাটে। হ্যাঁ, ভাই ওটা কি জেপিজি আমি অথবা মানে পিএনজি। আমার তো মানে ইয়েতে আপনার ল্যাপটপে ফাইল আকারে সেভ হচ্ছে, মানে পিকচার আকারে সেভ হচ্ছে না। কেন সেভ হবে না? আপনি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজে যাবেন, এক্সপোর্ট অ্যাজে যাবেন, এখান থেকে আপনি জেপিজি অথবা পিএনজি সেট করবেন, জি তাহলে জি তো জি। হয়ে গেল। আপনি এইভাবে আচ্ছা করবেন। আপনি তো আচ্ছা মনে হয় আচ্ছা। ফাইল থেকে সেভ অ্যাজে যাচ্ছেন, তাহলে তো ফাইল ফরম্যাটেই সেভ হবে। জি জি। আপনি এখান আচ্ছা থেকে ভাই, ফাইল ঠিক আছে। ফরম্যাটে সেভ হবেন। আপনি আচ্ছা। এখান থেকে এসভিজি তে সেভ করছেন, জি তাও জি। কি এসভিজি কম্প্রেসড এটাতে সেভ করছেন, এটাতে সেভ করলে তো হবে না। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। ইউএসএস স্টারটা বেশি দুর্বল হয়ে গেল না, শবনম আপু? আপনার ইউএস এর ফ্ল্যাগ তো বেশি, সরি, ইউএস এর ফ্ল্যাগের মধ্যে থাকা স্টার তো বেশি দুর্বল হয়ে গেল। আর বোর্ডের কালার চেঞ্জ না করার জন্য একটু সমস্যা হচ্ছিল, পরে পারছি। আচ্ছা, দিঘি আপুটা দেখছি, মোহন ভাই আরো একটা পাঠাইছেন, একসাথে দিয়ে দিবেন ভাইয়া, ক্লাস চলাকালীন অবস্থা আর দিবেন না, ক্লাসের আগে, ক্লাসের আগে সাবমিট করবেন। ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে নাই কিন্তু, ফন্ট ম্যাচ করে নাই।
আপনার এখানে অন্যান্য ভিডিও দেখে ট্রাই করেন, কয়েকটা ভিডিও দেখে ওইটা দেখা দিয়ে হুবহু যখন প্র্যাকটিস করবেন তখন আপনার ইয়াগুলো আয়ত্তে চলে আসবে। ক্লায়েন্টকে ডিজাইন সেভ করে দিতে, আচ্ছা ক্লায়েন্টকে আপনি হচ্ছে সেভ করেও দিতে হবে, এক্সপোর্ট করেও দিতে হবে। কারণ হচ্ছে সেভ করতেছেন কোনটা, আপনার মেইন ডিজাইন ফাইলটা, আর ক্লায়েন্ট তো এটা দেখতে হবে আগে, তো দেখার জন্য আপনি জেপিজি ফাইল বা পিএনজি ফাইল দিবেন না। সো যার কারণে আপনার হচ্ছে আপনি ইয়া করতে পারেন আর কি, দুইটাতেই সেভ করতে হবে। সেভ অ্যাজে গিয়ে আপনি হচ্ছে জেপিজি, পিএনজি, আর সরি, সেভ অ্যাজে গিয়ে আপনি হচ্ছে এআই, ইপিএস, পিডিএফ, এই তিনটা ফরম্যাটে করবেন। আর এক্সপোর্ট অ্যাজে গিয়ে জেপিজি এবং পিএনজি এই দুইটা ফরম্যাটে করবেন। আবার প্রিভিউ ইমেজটারে নিয়ে আপনি ফটোশপে গিয়ে মক আপ করে আবার আরেকটা সেভ করে ক্লায়েন্টকে দিবেন। বুঝতে পারছেন? চেঞ্জ হচ্ছে না কেন জানি না ভাইয়া, সামহাউ স্টার গুলো এমন হয়ে গেছে, রিসেট কিভাবে করবেন? আচ্ছা স্টার গুলো এরকম হওয়ার তো কোনো কারণ নাই, দাঁড়ান আমি এখান থেকে একটু দেখে নিই। স্টার টুলে গেলে আহ, এটা এরকম হওয়ার তো কথা না, আপনার এটা কেন যেন ইয়া হইলো, দাঁড়ান বুঝা নেই। আচ্ছা ওইটা যদি এরকম ইয়া থাকে, আপনি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে চলে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, রিসেট এসেনশিয়াল করে দিন, তাহলে আপনার সেটআপ গুলো ইয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, দাওয়াতে যান, সমস্যা নেই, এই আর কি। আচ্ছা আপনাদের কারো কোনো কোশ্চেন আছে থাকলে মাইক অন করে বলতে পারেন। একটা ভালো সবার মাইক, ল্যাপটপ দরকার। আপনার ল্যাপটপ দরকার? হ্যাঁ, চ্যাটে চ্যাটে একটা কনফিগারেশন দিছি, দেখেন এটা জোগাড় করতে পারবেন কিনা। 6 জিবি, 6 জিবি গ্রাফিক্স, 32 জিবি র্যাম, i7 9 জেন ল্যাপটপ ওয়ান্টেড, 9 জেন? 9 জেন না নিয়ে 10 জেন নেওয়াটা বেটার না, 10 জেনই দিবেন জেন আপনার। ইঞ্জিন এটা তো হইলে হচ্ছে আপনার স্পেসিফিক, এটা তো স্পেসিফিকেশন, কিন্তু আপনার কোনো ব্র্যান্ড মডেল পছন্দ কি আছে? এই কি এইচপি, তারপর লেনোভো, এগুলির মধ্যে লেনো হইলে। লেনোভোটা রিকমেন্ডেড না, তবে স্পেসিফিক যে 6 জিবি গ্রাফিক্স বলছেন না, হুম। ডেডিকেটেড গ্রাফিক্স নিতে গেলে আপনার গেমিং ল্যাপটপে যাইতে হবে। কারণ গেমিং ল্যাপটপটা ইউজড পাওয়ার একটু হইলেও হবে, না, ইউজড ইউজ হইলেও হবে। ঠিক আছে, আমার কাছে ইউজডই, নিউ তো নাই। কিন্তু আমার কথা হচ্ছে গেমিং ল্যাপটপ অ্যাকচুয়ালি আমার ইম্পোর্টার আনে না, আমি যার থেকে প্রোডাক্ট কালেক্ট করি হুম। উনি আনে না। যদি আপনার 6 জিবি গ্রাফিক্স থাকে, দাঁড়ান আমি একটু দেখি। ল্যাপটপ, অন ল্যাপটপ থেকে গেমিং ল্যাপটপে যাই। উম, আচ্ছা এখানে সর্বনিম্ন 12 জেন থেকে শুরু হয়েছে ইন্টেলের। আচ্ছা প্রসেসর সেট না করি আমরা হচ্ছে, র্যামটা দিয়ে দেই 32 জিবি, তাইলে অনেকটা আমাদের কমে আসবে। আচ্ছা এইখানে যেই প্রাইজিং, আচ্ছা আপনি এত হাই কনফিগ দিয়ে আর কি কাজটা করার টার্গেটটা কি একটু শুনি আগে। সামনে তো সবই হাই কনফিগারেশন লাগবে, আর ল্যাপটপ তো আর প্রতিদিন কিনবো না। এটাও কথা ঠিক, কিন্তু একটা কিনলে থার্টি তো টু 3-4 জিবি বছর 32 জিবি র্যাম অনেক, অনেক এক্সেস। 16 জিবি মোর দ্যান এনাফ, 16 জিবি মোর দ্যান এনাফ, ডেডিকেটেড গ্রাফিক্স 6 জিবি হইলে আপনার এই বাজেট থাকলে, যদি লাখের উপরে বাজেট থাকে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ম্যাকবুকে চলে যান। একটা ম্যাকবুক চোখ বন্ধ করে 4-5 বছর ইউজ করা যায়, আরো বেশি ইউজ করা যায়। আপনি ম্যাকবুক নিয়ে নিতে পারেন। তাই। And এটা এটা আপনার সব দিক থেকে হেল্পফুল হবে। লাইক কিন্তু এই যে ম্যাকবুক সেকেন্ড হ্যান্ড কেনা ঠিক হবে না তো। ম্যাকবুক সেকেন্ড নিতে পারেন ট্রাস্টেড শপ থাকলে, বা ভালো ভালো কিছু শপ আছে, লাইক ডেজেল মার্ট নাকি ডেজেল নামে একটা ইয়া আছে, তারপরে অ্যাপেল গ্যাজেট থেকে নিতে পারেন, ও, বিভিন্ন ওয়েল নোন যে শোরুমগুলো আছে ওদের থেকে নিতে পারেন, কারণ ওদের রেপুটেশন গুলো ভালো। তো আর নতুন নিলেই যে ম্যাকবুক এয়ার নিতে পারেন 13 ইঞ্চ, 1,17,000-এর মধ্যে আপনি পেয়ে যেতেছেন। সো অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ডে কেনই বা যাবো,
এখানে আপনার বাট বাজেট কত সেটা জানাটা ফ্যাক্ট। না, এত বাজেট না। আপনার বাজেট কিরকমের মধ্যে? 40-50 হাজারের মধ্যে। 40-50 এত হাজারের মধ্যে হলে আপনি অ্যাকচুয়ালি এত হাই কনফিগ পাবেন না, 6 জিবি গ্রাফিক্স, 32 জিবি র্যাম, এগুলো পাবেন না। আর 1 টেরাবাইট এখন কোনো পিসিতেই আসে না। আপনার এসএসডি আসে ম্যাক্সিমাম 512 জিবি। 1 টেরাবাইট এটা আপনার ইচ্ছা, আপনি যদি লাগায় নিতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করতে পারি আপনি এইচপি এলিট বুক 840 G10টা দেখতে পারেন। G10 এটা হচ্ছে মেবি 840 G10 অথবা 845 G10। এটা হলে আপনার 50-55-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। And আমার কাছেও মেবি থাকতে পারে, আমার একটু দেখতে হবে। সেকেন্ড হ্যান্ড? আহ, হ্যাঁ, এটা সেকেন্ড হ্যান্ড। ও, তবে এগুলা হাই কনফিগারেশন, এগুলা দিয়ে এটাতে যা কাজ করা যাবে, বিজনেস ক্লাস ল্যাপটপ, সো এটা অন্য লেভেলের। না, আমি একটা কালকে পাইছি। হুম, আমি যেটা যেটা লিখছি এগুলি করবে। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু 50 হাজার প্লাস চায়, কিন্তু ভাইয়া একটা সেকেন্ড জিনিস হ্যান্ড। দেখেন, প্রসেসরটা হচ্ছে 9th জেন। আপনার ওইখানে যে আপনি মেবি ওইটার দেখা দেখি কনফিগারেশন দিচ্ছেন, প্রসেসরটা 9th জেন। এখন আমার কথা হচ্ছে আমার বাজেট যদি 50 হাজার টাকা হয়, হুম। গ্রাফিক্সের কাজ আমাদের লাগে না, গ্রাফিক্স কার্ডের কাজ আমাদের লাগে না, ঠিক আছে? তো গ্রাফিক্স ওকে। কার্ডটা ফার্স্টেই বাদ। অ্যান্ড র্যাম 32 জিবি ভাই, এটা আপনি পরবর্তীতে আপগ্রেড করতে পারবেন, বর্তমানে ম্যাক্সিমাম ল্যাপটপে আপগ্রেডেবল। প্রসেসরটা ছাড়া আপনি র্যাম আপগ্রেড করতে পারবেন, স্টোরেজ আপগ্রেড করতে পারবেন, অথবা আপনি পোর্টেবল ইউজ করতে পারেন। র্যামটা তো আর পোর্টেবল না, র্যামটা ভিতরে হুম আপগ্রেড করা যায়, হুম 32 জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যায়, সমস্যা হয় না। ইভেন ক্ষেত্র বিশেষে এটা 64ও করা যায়। যদি আপনি স্টিকটা পান, র্যাম স্টিকটা যদি পান, সেই ক্ষেত্রে আপনি 64 পর্যন্ত আপস্কেল করতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে ল্যাপটপের জন্য 16 জিবি মোর দেন এনাফ। 16 জিবি র্যাম মোর আচ্ছা। দেন এনাফ আমাদের কাজের জন্য। আপনি গ্রাফিক্সের কাজও করতে পারবেন, ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপও করতে পারবেন, টুকটাক ভিডিও এডিটিংও করতে পারবেন 16 জিবি র্যাম দিয়ে। আপনার অ্যাডিশনাল প্রেশার বা গ্রাফিক্স কার্ডের দরকার নেই। এখন ভিডিও এডিটিংয়ের জন্য যে পিসি কনফিগারেশন, এটার হুম সিস্টেমই আলাদা। কারণ আপনার নর্মাল যে আমার পিসিতে হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে 8 জিবি, কিন্তু হুম এইটা দিয়েও যদি আমি ভিডিও এডিটিং করতে যাই, এটা কোনো কাজের না। রিজন হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য যেই গ্রাফিক্স কার্ডগুলো দরকার, ওই হুম। গ্রাফিক্স কার্ডের দামই হচ্ছে 2.5 লাখ 3 লাখ টাকা, শুধু ও, গ্রাফিক্স কার্ড। তো অ্যাকচুয়ালি ওইটা আমাদের লাগে না, আমরা বেসিক লেভেলের কাজগুলো নর্মাল এই কনফিগারেশন দিয়ে করতে পারি। তো আমি আপনাকে রিকমেন্ড করতে পারি, আপনার বাজেট যদি 50-55 হয়, হুম। আপনি এলিট বুক 845 বা 840 G10টা দেখতে পারেন, ওইটা বেস্ট হবে। আচ্ছা। অ্যান্ড ওইটার নিউ অবস্থায় প্রাইস কিন্তু ছিল হচ্ছে নিয়ার অ্যাবাউট 1.5 লাখ টাকার উপরে। এখন হয়তো বা 1-1.5 বছর পুরাতন হয়েছে। আচ্ছা, এখানে 55 হাজার টাকা দাম দেয়া বিডি স্টলে। ও, আবার DDR5 র্যাম, আপগ্রেড, ও, একদম আপডেট মডেল। এই যে এটা, এই মডেলটা, এটার বর্ডারটা একটু রাউন্ডেড হয়, একটু কার্ভ হয়। ও। এটা ভালো হবে। আমি এটা এটা খোঁজ নিয়ে আপনাকে দিতে পারি যে এটা হয়তো বা থাকতে পারে। অথবা এইচপি ভেক্টর সিরিজের, ভেক্টর না ভেক্টাস যেন, এইচপি এলিটবুক হুম। ভেক্টাস না কি যেন একটা মডেল আছে, ওইটা নিতে পারেন। কিন্তু একই জিনিস, জাস্ট হচ্ছে ওইটা একটু প্রিমিয়াম দেখতে, জাস্ট লোগোটা একটু প্রিমিয়াম দেখতে, এই জন্য রেট বেশি, কনফিগারেশন সেম। সো লোগোর জন্য অ্যাকচুয়ালি টাকা খরচ করা, 2-3 হাজার টাকা এক্সট্রা দেওয়াটাও একটা বোকামি। আচ্ছা, এইচপি এই যে 845, এটার কনফিগারেশন কি বললেন? আপনার 845টা হয় এএমডি প্রসেসর দিয়ে, হয়তো আপনার সাত ও, হাজার সিরিজের প্রসেসর হবে, এএমডি আচ্ছা। 7000 সিরিজ। আর রাইজেন 5 7000 আর কি, এএমডি রাইজেন 5 7000 সিরিজের হবে। র্যাম হবে 16 জিবি, আর এসএসডি হবে 512। 512। হ্যাঁ, আপনার 50-এর আচ্ছা, মধ্যে হয়ে যাওয়ার কথা, গ্রাফিক্স এত গ্রাফিক্সে চাপেন কোনো না। ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে না? অনবোর্ড গ্রাফিক্স থাকবে না, এটা ডেডিকেটেড গ্রাফিক্সটা মেইনলি র্যাম অ্যান্ড প্রসেসর ম্যাচ করে হয়, ডেডিকেটেড গ্রাফিক্স। ও, আর আপনার অনবোর্ড গ্রাফিক্স হচ্ছে গিয়ে আপনার আলাদা একটা গ্রাফিক্স, মানে ওই যে এক্সট্রা যেটা দেয়া আহ, থাকে। হ্যাঁ। এখন এখানে ভেজাল আছে, হ্যাঁ আমি বলি, এক্সট্রা গ্রাফিক্স অনেক সময় হয় কি, যদি কোনো কারণে আপনার এক্সট্রা গ্রাফিক্সের চিপটা নষ্ট হয়, হুম। আপনার ওই ল্যাপটপটা বাদ, ওইটা আপনি ঠিক করতে পারবেন না, ও, আপনার মাদারবোর্ড পাল্টাইতে হবে। আরেকটা অপশন আছে, বায়োসের থেকে ওইটাকে অফ করে দেওয়া যায়। আপনি চাইলে ওই গ্রাফিক্সটাকে অফ করে দিয়ে আপনি যে কোনো সিস্টেমে ওইটাকে রান করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার ওই গ্রাফিক্স কার্ডটা টিকে না।
আপনাদের যত ও হাই কনফিগারেশনের ল্যাপটপ গুলো আছে ওইটার হুম মধ্যে আপনার ইয়াটা টিকে না, ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দেওয়া থাকে গেমিং হুম, ল্যাপটপ ছাড়া আর কি, ওগুলা টিকে না, নষ্ট হয়ে যায়। ও 19 থেকে 20 হবে, নষ্ট হবে, আপনার শর্ট সার্কিট হয়েছে কোনো কারণবশত, আপনার অ্যাডাপ্টারের প্রবলেম হুম হয় না, অনেক সময় আমাদের হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ হ্যাঁ আপ ডাউন করে, হ্যাঁ সেই হ্যাঁ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডেডিকেটেড গ্রাফিক্স যেটা, সরি, অনবোর্ড গ্রাফিক্স যেটা দেয় good. ওইটা গায়েব হয়ে যায়, তখন দেখবেন যে ল্যাপটপটা ডেড, ও ল্যাপটপ ও, ডেড, তখন আপনি তো একদম কনফিউশনে পড়ে যাবেন, বা আপনি হচ্ছে স্বাভাবিক ভয়ের হুম ব্যাপার যে কি হইলো, আমার ল্যাপটপ কি হইলো। আপনি দোকানে যাবেন, আপনাকে ওইখানে একটু মুরগি বানায় দিবে যে ভাই এটা তো ডেড, আপনি আমাদের কাছে একটা এক পার্টস হাজার হিসাবে সেল করে যান। দেখা যাবে আপনার 70,000 দেড় ষাট হাজার হাজার টাকা টাকার ল্যাপটপ 2,000 3,000 5,000 দে- শেষ। হ্যাঁ আপনাকে শুধু র্যামের প্রাইসটা দিবে আর ডিসপ্লের প্রাইসটা দিবে, যদি ডিসপ্লে চেক করে তারা ভালো পায়, কিন্তু দিন শেষে তারা কিন্তু এটা ঠিকঠাক করে আবার সেলও করে দিছে, কিন্তু আপনাকে কিন্তু এটার হেল্পটা সে করবে না, কেউই করবে না, কারণ এটা অনেক ঝামেলার কাজ, 50-50 চান্স, হয় হবে নাহলে বাদ। ও, তো এই রিক্সে আচ্ছা যাবেন কেন? হুম আর ল্যাপটপ যেটা আমি বলি, আমি হচ্ছে প্রায় 9 বছর পুরানো ল্যাপটপ ইউজ করতেছি, এটাতে আমার কাজ চলে ভাই। তাই আমার আমারটা 9 বছর পুরানো ল্যাপটপ, আমারটা হচ্ছে এইচপি এলিটবুক 840G3। এটা হচ্ছে জাস্ট আমি ব্যাকআপ ডিভাইস হিসেবে নিছি, কিন্তু এটাতে আমি 2023-এর ভার্সনের সবকিছু ইউজ করি, মেইনলি এইটা, এটা আমার ল্যাপটপ, নিছিও i5 সস্তায়। না, i5 হ্যাঁ, i5 6 জেন, ও i5 6 জেন, অ্যান্ড খুব ভালো সাপোর্ট দিতেছে। আমার অ্যাকচুয়ালি টাকা উসুল, আমি অনেক সস্তায় পাইছি আর কি, হুম অফিস থেকে সেল, অফিস ছেড়ে দিতেছিল তো ওইখানের মধ্যে হুম এটাও ছিল, তো আমার কাছে ল্যাপটপটা দেখে ভালো লাগছে। সামান্য কিছু প্রবলেম ছিল, ওটা সলভ করে ফেলছি, ওটা ফ্রিতেই সলভ করে ফেলছি। মেইনলি এটা কিবোর্ডের প্রবলেম ছিল আমার ল্যাপটপটাতে, আমি কিবোর্ডের কি টান দিয়ে উঠাই ফেলছি, তো এখন আমার এটা ভালো চলতেছে। F1 আর F2 তো আমার কোনো প্রয়োজন নেই, বা কারোই কোনো লাগে না, তো এই জন্য হুম আর কি দেখা যায় যে এটা এখনো সুন্দর মতন চলতেছে আমার কাছে। প্রায় কত 4 মাস হয়েছে আমার কাছে ল্যাপটপটা, আমি কাজ হুম, করি ইভেন, শুরুর দিকে কিছুদিন ক্লাসও নিছি এটাতে, যখন কারেন্টের প্রবলেম আর কি, গরমের সময় তো কারেন্টের আচ্ছা সমস্যা, ও, জি তখন এটাতে আমি ক্লাসও নিছি, ভালো চলে। তাই বললাম যে আপনার হচ্ছে এই যে ডেডিকেটেড গ্রাফিক্স বা গেমিং ল্যাপটপ সিরিজে যাওয়ার দরকারই নেই, কারণ ল্যাপটপ আপনি কিনবেন কেন, ক্যারি করার জন্য, আপনি যাতে মুভমেন্ট করতে পারেন এক জায়গা থেকে এক হুম জায়গায়। এখন আপনি যদি পিঠের মধ্যে 40 কেজি চালের বস্তা দিয়ে দেই, আপনার মুভমেন্ট করতে কেমন লাগবে? গেমিং ল্যাপটপের কেসটা এরকম, একটা ল্যাপটপের ওয়েট 6 কেজি 7 কেজিও হয়ে যায়, হ্যাঁ তো 6 কেজি অনেক ওয়েটের একটা ল্যাপটপ আপনি পিঠে করে নিয়ে যাবেন, আপনি চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে। বাট এমনি তো সে রোবাস্ত না হ্যাঁ, মানে 10-12 ঘন্টাও যদি অন করে কাজ করা হয় বা কোনো ইয়া করা হয় কোনো ওর আচ্ছা তো এখানে বলি, সমস্যা আমার হবে ল্যাপটপ আমার ল্যাপটপ টানা 7 দিন 8 দিন 15 দিন 1 মাস অন ছিল, অফই আচ্ছা করি নাই। সো প্রবলেম নেই, হ্যাঁ প্রবলেম হবে, কোন জায়গায় প্রবলেম হবে ল্যাপটপের ক্ষেত্রে বলে দেই, সেটা হচ্ছে ব্যাটারি। আপনি তো হ্যাঁ প্লাগ ব্যাটারি ইন করে লাগায় রাখবেন, ব্যাটারিটা ফুলে যাবে। ও এটা এটা যে কোনো ডিভাইস, আপনি যদি আপনার ফোনটাকেও যদি 24 আওয়ার চার্জে লাগায় রাখেন, ডিসপ্লে অন না হুম থাকুক, হুম আপনি যদি 24 আওয়ার চার্জে লাগায় রাখেন টানা 7 দিন 10 দিন, দেখবেন যে 11 দিনের মাথায় আপনার ব্যাটারি ফুইলা ঢোল হয়ে গেছে। ও এটা এটা সব ব্যাটারির ক্ষেত্রেই, এটা এটা শুধু যে মোবাইল আর ল্যাপটপ বিষয়টা তা না। আপনি না যদি বাসায় তাইলে আপনি আপনি ইয়ে কি করেন ল্যাপটপ যে বাসায় ইউজ করেন এটা হ্যাঁ, কি প্লাগ ইন করা থাকে না নাকি না চার্জ হইলে বন্ধ করে দেন আমার চার্জ হলে আমি খুলে ফেলি, আবার যখন একটু 30%-এর চার্জে নামে তখন আমি হচ্ছে লাগাই দিই, এই আর কি। ও আর আমার দেখা যায় যে হচ্ছে আমি বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ আমার এখন বর্তমানে ল্যাপটপটা অন থাকে, আর যখন হচ্ছে আমি বাসায় থাকি তখন ল্যাপটপ অফ, ডেস্কটপ অন থাকে, আর কি ও দুইটাকে কম্বাইন করে চালাই। ও আচ্ছা আচ্ছা এটার ওয়েটটা কত, এটার ওয়েটটা দেখি, এটার ওয়েট কত। আচ্ছা 2.3 কেজি, হুম এটা ও হচ্ছে লেনোভোর রিজিয়ন প্রো লিজিয়ন 5। এগুলোর ব্যাপারটা কি, এগুলো ঠিক আছে, গেমিং অনেক হাই কনফিগারেশনের অনেক ভালো, আমি হুম জানি এগুলো ভালো, কিন্তু এইগুলার ইস্যু হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম নষ্ট হইতেই পারে, হইতে হবে একবার হ্যাঁ নষ্ট হওয়ার পরে তারপরে বোঝা যায় যে কত টাকা যায়। লাইক হুম, একটা ল্যাপটপ, ধরেন যে এই যে 360 যে ল্যাপটপ গুলো থাকে, হ্যাঁ 360 যে ল্যাপটপ গুলো, তার মানে এটা টাচ, হ্যাঁ এই ল্যাপটপ
একটা সেকেন্ড হ্যান্ড আপনি পেয়ে যাবেন, ধরেন এই ধরনের ল্যাপটপগুলো আপনি পাবেন কত, 35,000 40,000 হইলেও পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু যদি বাই এনি চান্স এটা ডিসপ্লে হ্যাঁ। নষ্ট হয়, এটা ডিসপ্লের দামই 30 থেকে 40 হাজার টাকা। ওইটাতে আপনার একটা ল্যাপটপ বা একটা পিসি বিল্ড করা পিজি যায়। বিল্ড করে। আপনার যদি ল্যাপটপ ছাড়া যদি আপনি ডেস্কটপ নিতে চান, আপনি দেখা গেল যে 60,000-এর মধ্যে আপনি কিন্তু ভালো পিসি বিল্ড করতে পারবেন, যদি আপনার মুভমেন্ট না করেন আর কি। আচ্ছা, 60,000 আপনি ইউসিসিতে গেলে, আপনার বাসা যদি ঢাকাতে হয়, আপনি ঢাকায়। মাল্টিপ্ল্যান সেন্টারে গিয়ে আপনি হচ্ছে হ্যাঁ। ইউসিসিতে যাবেন, গিয়ে শাকিল ভাই আছে একজন, ওনাকে হুম। গিয়ে বললেই হবে আমি উদয় ভাইয়ের রেফারেন্সে আসছি, হুম। আমাকে চিনবে, এক নামেই চিনবে, সমস্যা নেই। আপনি ওনার থেকে একটা কোটেশন নিয়ে চাইলে বানাইতে পারেন পিসি, 60,000-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, অ্যান্ড ডেস্কটপ রিকমেন্ড করলাম এই কারণে আপগ্রেডেবল, আপনারা চাইলে আপগ্রেড করতে পারেন এই আর কি। আর আমার আমার পিসিও ইউসিসি থেকে বিল্ড করা, আমার পিসি এখন পর্যন্ত আমি শুধু গ্রাফিক্স কার্ডটা চেঞ্জ করছি, আমার গ্রাফিক্স কার্ডটা আমি বার্ন করে ফেলছিলাম একটা জিনিস কিভাবে? কিছু একটা করছিলাম আর কি, ওইটা করতে গিয়ে আমার গ্রাফিক্স কার্ড পুরো পুইরা গেছে, ভিতর থেকে ধোঁয়া বাড়িতেছিল। আর ওয়ারেন্টি পাইতাম, কিন্তু ওয়ারেন্টিটা আমার গাফিলতে পাই না, আমি চিন্তা করছি একটু ক্লিন করে নিয়ে যাই। অ্যালকোহল দিয়ে ক্লিন করতে যখন গেছি, বা হুম। থিনার দিয়ে যখন ক্লিন করতে গেছি, সিরিয়াল হুম। নাম্বারটা উঠে গেছে, এই জন্য আমাকে আর আহ, ওয়ারেন্টিটা দেয় নাই। নাইলে হচ্ছে ইউসিসি থেকে যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয় আমার বিশেষ করে, হুম। আমি হুম। এটারে 100% রিপ্লেস নিব, এটা পোড়া হোক আর যা ইচ্ছা তা হোক, আমি রিপ্লেস নিবই। আমাকে রিপ্লেস করেও ওই দেয়, তারা কিছু ওই বলে না। ভাইয়ের নাম কি বললেন? শাকিল। শাকিল। আর যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি যার কাছে যাই, আপনি হচ্ছে আটতলায় থান্ডার গ্লোবাল নামে আছে, মাল্টিপ্ল্যান সেন্টার আটতলায় থান্ডার গ্লোবাল, এসকেলেটরের থেকে বাম দিকে তাকালেই দেখবেন শপটা দেখা যায়, একটু কর্নারে আর কি। হ্যাঁ। হ্যাঁ। একটা শপ পরে, এসকেলেটর বরাবর একটা শপ পরেই হচ্ছে দোকানটা থান্ডার গ্লোবাল, ওনারা মেইনলি ল্যাপটপ পার্টস ইম্পোর্ট করে। অ্যান্ড ওনার পরিচিত লোকদের থেকে আমি কালেক্ট করি, আমি যাওয়া যেই কথা আপনি গেলেও একই কথা, ওই ভাইকে গিয়ে বললেই সে একদম চেক করে খুঁজে টুজে দিয়ে দিবে। আর যদি আমাকে আগে থেকে জানা রাখেন, প্রয়োজনে আমিও আসতে হুম। পারি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক এই আছে। আর কি, জি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ও, নেক্সট ডের হোমওয়ার্ক গুলো কি দিব ভাই, একটু মডিউলটা একটু দেখে আসি। নেক্সট ডেতে কোনো হোমওয়ার্ক নাই ভাইয়া, রিজন হচ্ছে এই বেসিক টুলগুলো আমাদের কোনো কাজে আসে না, and এখানে দেখেন কোনো হোমওয়ার্কও নেই। So, আমাদের নেক্সট ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এ থেকে জেড পর্যন্ত পেন টুল দিয়ে ট্রেস করবেন। এখন পেন টুল দিয়ে যখন একটা শেপ ক্রিয়েট করেন, একটু ক্লাস টপিকে আবার ফেরত যাই, আপনি যখন পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলেন, এখানে আপনার কালার দিতে পারেন, তাই না? এখন আপনি যখন কিউ এর মাঝখানে যখন একটা শেপ নিছেন, তখন আপনি ওখানে হোয়াইট কালার করে দেন, ঠিক আছে? ধরেন এখানে আপনি একটা লাল কালার নিলেন, আপনি, সরি, কালার পিকার থেকে এটা ওকে দিয়ে দিই, আপনি এখানের মধ্যে ধরেন আরেকটা শেপ নিলেন, এখন এটার কালার কি করে দিবেন, এটার কালার আপনি হোয়াইট করে দেন, এন্ড স্ট্রোক কালারটা অফ করে দেন। তো এইভাবে এ থেকে জেড পর্যন্ত পেন টুল দিয়ে আপনি ট্রেসিং করেন, তাইলেই হবে, যাতে করে আপনাদের পেন টুলের প্র্যাকটিসটা থাকে। যারা যারা এখন পর্যন্ত জয়েন আছেন আর কি, যেই 13 জন জয়েন আছেন, তাদের উদ্দেশ্যে বলা, যারা লিভ নিছে নিছে সমস্যা নেই, আপনাদের হচ্ছে এই ইয়াগুলো ইয়ার জন্য আর কি, যাতে করে আপনাদের পেন টুলের প্র্যাকটিসটা থাকে। আপনি কোথায় যাবেন, সব জায়গাতে পেন টুল আছে। এই যে ক্যাপকাট যে ভিডিও এডিটর, ওইটার মধ্যেও কিন্তু আপনার পেন টুলের অপশন আছে। আপনার আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, সব জায়গাতে পেন টুল আছে। তো পেন টুল যেহেতু সব জায়গাতে আছে, তার মানে এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আপনাদের প্র্যাকটিসে থাকতে হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। এখন আপনাদের কারো কি কোনো কোশ্চেন আরো আছে, থাকলে বলতে পারেন, মেবি নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, সবাই তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। আর ভাই, আপনি যদি যান আমাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ। একটু জানান, ঠিক আছে? জি। জি, শিওর। ওকে। ওকে। আচ্ছা ভাই, ওকে। আপনার বাসাটা কোথায়, এটা জানা হয়নি। কলাবাগান। কাছেই, একদম কাছে। হ্যাঁ, একবার কাছে। সেকেন্ড লাইন, আচ্ছা, কলাবাগান সেকেন্ড লাইন। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি হচ্ছে আমার যদি আসা লাগে, আমার বাসাবো থেকে আসতে হবে, আপনি আমাকে জানান, সমস্যা নেই, প্রয়োজনে আসবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে জি। ভাই। ওকে। ওকে। ওকে, আসসালামু আসসালাম। আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।